হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতটা ভয়ঙ্কর ঘটনা আমাদের কাছে আজকে এসছে, আজকে তোমাদের বলতে পারি রীতিমতো ভয়ে কাঁপবে। হ্যাঁ, চলো বেশি কথা না বলে ঘটনাটা বলবো। আমি নিজেই খুব এক্সাইটমেন্টে আছি, কতক্ষণে ঘটনাটা বলে তোমাদের ভয় দেখাবো। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও। তাহলে চলো ঘটনায় ফিরি। আজকে অতনু আমাদের ঘটনাটা পাঠায়। অতনুর বাড়ি হচ্ছে হাওড়া। অতনু আমাদের বলে, অতনু ভাই আমাকে বলে, অতনু ভাই বলে, দিদি ভাই আমি আর আমার মা আপনার নিয়মিত শ্রোতা। আমার মা কিন্তু আপনাকে কখনো কখনো কমেন্ট করে। এবার ঘটনায় ফিরি। এই যে ঘটনাটা আমি কোনোদিন ভাবিনি যে কোনো প্ল্যাটফর্মে আমি আমার ঘটনাটা শেয়ার করব। আজকে দিদি ভাই আপনাকে আমি খুব আশা নিয়ে ঘটনাটা পাঠালাম, আশা করি আপনি ঘটনাটা নেবেন। অতনু ভাই আমি ঘটনাটা অলরেডি নিয়ে নিয়েছি। অতনু বলে, দিদি ভাই আমি আর আমার মায়ের দুজনের পরিবার, আমাদের পরিবারে আর কেউ নেই। আমার মা যখন আমার বাবাকে বিয়ে করে, দুবারের অমতের জন্য আমার বাবা আমার মা দুজনেই বাইরে থাকতেন। বাইরে ঘর ভাড়া নিয়ে থাকতেন, না শ্বশুর বাড়ি দিয়ে মেনে নেন না বাপের বাড়ি দিয়ে। মানে আমি বলতে গেলে আমার মা ছাড়া অনাথ, না আমার দাদু ঠাকুমা দিদা সবাই থেকেও আমার কেউ নেই। আজকের ঘটনাটা এরকমই একটি ঘটনা বলবো, তবে নিজের পরিবারের দিদা বা দাদু ঠাকুমা পিসি মাসি কেউ না থাকলেও আমাদের খুব কাছের কিছু আপনজন তারা আছে, যাদের সাথে আমাদের এত ভালো একটা বন্ডিং। যেরকম আমার মা যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন আমার বাবা একটি প্রাইভেট ফার্ম, মানে একটি প্রাইভেট অফিসে বাবা জব করতেন। তবে সেখানে বাবা খুব উচ্চ পদে ছিলেন, তার জন্য কোনো কষ্ট কোনো দিন হয়নি। আমাকে ছোটোবেলা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। সেই সময় আমার যে কোচিং, আমার যে স্কুল, আমার টিউশন, আমার গান শেখার ওখানে ক্লাস করতে যেতাম, এরাই আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়ায়। আমার দু চারটে বন্ধু ছিল যারা আমার এখনো খুব ভালো বন্ধু, মনে হয় যেন নিজের ভাই। তাদের বাড়ির সাথে আমার মায়ের খুব ভালো একটা সম্পর্ক। বিয়ে বলো, পুজো বলো, অন্নপ্রাশন বলো, যে কোনো কাজে আমাকে আমার মাকে তারা ডাকে। আর আমাদের তো কেউ নেই। আমাদের বলতে গেলে মায়ের জন্মদিন করি আর আমার জন্মদিন মা করে, তাও আমরা কিন্তু তাদেরকে ডাকি। মানে আমরা এরকমভাবেই নিজেরা রয়েছি। এবার আমি বলি, যখন আমি ক্লাস 11-এ উঠি দিদিভাই, তখন আমারই এক স্কুলের ফ্রেন্ড, ওর বাড়িতে রক্ষাকালী পুজো ছিল। ও আমাকে বলল যে, জানিস তো অতনু, আমার বাড়িতে রক্ষাকালী পুজো আছে, তুই আর আন্টি দুজনে কিন্তু সকাল সকাল চলে আসবি। আর সেই দিনটা কিন্তু থাকতে হবে, থাকবি, পরের দিনকে কিন্তু বাড়ি যাবি। মানে যেরকম আত্মীয়র বাড়ি বা নিজের পিসি মাসির বাড়িতে হলে যেরকম, সেরকমই। অতনু ভাই জানায়, দিদি ভাই আমি আর আমার মা দুজনে মিলে কিন্তু সেই আমার যে ফ্রেন্ড স্কুলে তাদের বাড়িতে সকাল সকাল চলে যাই। এরম কোনো ব্যাপার না যে সকালবেলা চলে আসলাম পুজো, মানে ওদের সাথে বন্ডিংটা আমাদের এরকমই। ওরা এইসব বিষয় নিয়ে কোনো দিনই মানে খারাপ ভাবতো না, কারণ আমাদের মানে ছোট থেকে ছোট মানে কি হচ্ছে না হচ্ছে সংসারে সব কিছু মা শেয়ার করতো। সেই ফ্রেন্ডের যে মা ছিল তার সাথে, মানে তারা একদম ক্লোজ, আশা করি বোঝাতে পারছি। আমরা সকাল সকাল ওখানে গিয়ে পৌঁছলাম। ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে ট্রেনে করে 2টো স্টেশন গেলে ওদের বাড়ি। চলে গেলাম। যাবার পর সারাদিন পুজো পার্বণ, নিরামিষ খাবার দাবার, সেই মানে আনন্দ একেকার, মানে সে বলার কোনো ভাষা নেই। আমার মাও লেগে পড়েছে কাজে, আমার ফ্রেন্ডের সাথে আমিও লেগে পড়েছি কাজে। নানা রকম বাজার যাওয়া, এই লাগবে ওই লাগবে সেই লাগবে, সেই চলছে যতক্ষণ না পুজো আরম্ভ হলো। এবার সব থেকে বড় কথা হচ্ছে, ওই যে রক্ষাকালী মায়ের পুজো,
সেই পুজোটায় আমরা তো গেলাম, কিন্তু সব থেকে বড় কথা হলো ওখানে গিয়ে ঘটলো একটি ঘটনা। যেই ঘটনাটার ব্যাখ্যা আজও পর্যন্ত অতনু কিন্তু পায়নি, অতনুর মাও কিন্তু পায়নি, বা পুজোর মণ্ডপে যারা যারা ছিল কেউই কিন্তু এই যে পুজোর একটা ব্যাখ্যা রহস্য আজ পর্যন্ত রহস্য হয়েই রয়ে গেছে। অতনু বলে, দিদিভাই যখন খিচুড়ি বাইরে রান্না হচ্ছে বারান্দায়, আর আমার যে বন্ধুটা ওদের বাড়িঘর অনেক বড়, দোতলা বাড়ি, সামনে গাড়ি রাখা আছে, 4 চাকা গাড়ি, বাইক, স্কুটি, সাথে মানে ওদের 3-4টে গাড়ি এমনি ভাড়া খাটে। আর সেই জায়গাটা গ্যারেজ ঘরটার মধ্যে রান্না হচ্ছে, গাড়িগুলো অন্য জায়গায় রাখা আছে সেই দিনের জন্য। তো আমার যে ফ্রেন্ডের মা আমার মাকে বলল যে একটা কাজ করো, কখন রাতে পুজো হবে তার থেকে ভালো আমরা বাড়ির সবাই একটু খিচুড়ি খেয়ে নিই। যেই খিচুড়িটা মায়ের ভোগের সেটা তুলে রাখা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি পুজোর পর মায়ের ভোগের সাথে মিশিয়ে সবাইকে বিতরণ করবে সকালবেলা। মধ্যরাতে তো আর কেউ খিচুড়ি নিতে আসবে না, আর কাউকে দিতে যাওয়াটাও পসিবল না, সবাই ঘুমাবে। তা আমার মাকে তখন বলল যে চলো আমরা খিচুড়ি খেয়ে নিই। তো ওই যেখানে রান্না হচ্ছিল গ্যারেজ ঘর, ওর পাশে অনেকটা জায়গা, ওখানেই 2খানা টেবিল চেয়ার পাতা হয়, মানে বাড়ির পরিবারের লোকজন খাওয়া হবে। তো আমার যে ফ্রেন্ড তার দিদা ঠাকুমা সবাই আসে, আর আমরা 30-35 জন মানুষ ছিলাম। আমরা রাতের বেলা ওই 9:30-10টার সময় যে যার মতো কিন্তু খিচুড়ি অল্প অল্প করে খেয়ে নিই, তখনও কিন্তু ভোগ রান্না চলছে। খাবার পর আমরা সবাই কিন্তু জামা কাপড় ছেড়ে স্নান টান করে আমরা পুজো হবে যেখানে সেখানে চলে যাই। পুজোর আমাদের যে নিয়ম ছিল, মানে পুজোর সময়সূচিটা ছিল 11:51 ব্রাহ্মণ মশাই পুজোটা শুরু করবে। যখন 11:51 সময় আমরা তার অনেক আগে থেকে বসে আছি, ব্রাহ্মণ মশাই কিন্তু আসছে না। আর পুজোর বিয়ের একটা কিন্তু নির্দিষ্ট সময়সূচি থাকে, এই সময় থেকে এই সময়ের মধ্যে পুজোটা করতে হবে। তো প্রায় অনেকক্ষণ ধরে বসে থাকার পর যখন প্রায় 12:25 তখন একটা হইচই মহল শুরু হয়ে গেল। কারণ 11:51 পুজো হওয়ার কথা, সেখানে 12:25 হয়ে 26-এ অতিক্রম করছে সময়, কিন্তু ব্রাহ্মণের কোনো আসার ঠিকই নেই। তখন আমার যে বন্ধুর বাবা, ওনার টাকা পয়সার কোনো অভাব নেই, উনি তখন সেই ব্রাহ্মণ মশাইকে ফোন করতে থাকে। ব্রাহ্মণ মশাই কোনো মতে ফোন ধরে না। তারপর যাই হোক অনেক সময় পর দেখে ব্রাহ্মণ মশাই আসে। ব্রাহ্মণ মশাই কোনো সাড়া নেই, শব্দ নেই, একা চুপ করে আসছে। মানে পুজোর সময় যে ব্রাহ্মণ মশাইরা এসে বলে, এই মা পা ধুয়ে দে, গামছা দে, পা মুছিয়ে দে, মানে এরকম কোনো রকম সারা শব্দ কিন্তু নেই। তো সেই ব্রাহ্মণ মশাই আসতে তখন ঠাকুরের সামনে গিয়ে বসে পড়ে। পা ঠা ধোয়ানোর কথা কিছু, আর সব থেকে বড় কথা এত দেরি হয়েছে, এইদিকে বন্ধুর বাড়ির সবাই তো অলরেডি মানে রেগে ক্ষিপ্ত হয়ে রয়েছে, পুজোর একটা সময়সূচি আছে সেটা অতিক্রম হয়ে যাচ্ছে, রেগে রয়েছে। এসে এবার বসেই বলছে আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, সব কিছু আয়োজন করা ছিল। তারপরেও কিছু জিনিস হাতের কাছে দেওয়া হয়, কোনো রকমে সে পুজোটা কমপ্লিট করে। আমরা বসে রয়েছি, হোম হলো, যজ্ঞ হলো, পুজো হলো ঠিক মতো। হওয়ার পর ব্রাহ্মণ মশাই বলছে আমাকে 1 গ্লাস কেউ মা জল দেবে। তো ব্রাহ্মণ মশাইকে তখন দেখে মনে হচ্ছে যে খুব অসুস্থ, খুব ক্লান্ত, মানে ওনার শরীর ওনার মন মানসিকতার সাথে সাথ দিচ্ছে না। তখন আমার বন্ধুর বাবা ব্রাহ্মণ মশাইকে বলে, পুজো হয়ে গেছে, আর রাগ করে তো কোনো লাভ নেই, হয়তো মায়ের সেটা ইচ্ছা ছিল। তখন বন্ধুর বাবা ব্রাহ্মণ মশাইকে বলে যে ব্রাহ্মণ মশাই এটা আপনি কি করলেন? আমাদের পুজোটা 11:51 কমপ্লিট মানে শুরু হওয়ার কথা, আপনি কত দেরি করে আসলেন। তখন ব্রাহ্মণ মশাই বলে, যেহেতু আজকে আমাবস্যা, আমি যখন আসছিলাম আমি একজন ব্রাহ্মণ, আমার গায়ে পৈতে আছে, আমাকে কিছু ক্ষতি করতে পারিনি, কিন্তু আমি খুব ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে আসি। তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করলে না তো
যে আমি সব সময় একটা সাইকেল নিয়ে চলাফেরা করি। এই রাতেও আমি 12টা প্রায় বাজতে যাচ্ছে, তখন আমি সাইকেল নিয়েই আসবো না? তোমরা বললে না তো যে সাইকেলটা কোথায়? তখন আমার বাবা বলল, কি হয়েছে বলুন তো, কিছু বুঝতে পারছি না, আপনি ভয়তে চলে এসছেন, প্রাণে বেঁচে আছেন, সাইকেল আনেননি, আমরা সত্যি কিছু বুঝতে পারছি না, আপনি বলুন, আপনি বলুন। তখন তখন সেই ব্রাহ্মণ মশাই বলে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়, আমি যখন আপনাদের বাড়ি আসছি তখন আমাদের যে চৌমাথার রাস্তা আছে, চৌমাথার রাস্তায় একটা নিম গাছ আছে। সেই নিম গাছটার মধ্যে অনেকগুলো গোড়া দিয়ে পাকিয়ে 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 অনেক রকমের গাছ উঠেছে। ওই গাছের কাছে দিয়ে যখন আমি সাইকেল নিয়ে আসছি, প্রথমে একটা হাসির শব্দ শুনি। আমি আমার মতো আসছি, আমি কোনো রকম কোনো দিকে কান দিইনি। তারপর আমার গায়ের মধ্যে ঝরঝর ঝরঝর করে জল পড়ে। জল পড়তেই সাথে সাথে আমার বাঁ সাইডের কাঁধটা ভিজে গেল। আমি দেখলাম, ইস, আমার কাঁধটার মধ্যে জল পড়লো, বৃষ্টি তো হচ্ছে না। সাথে সাথে যখন আমি উপর দিকে তাকাই, তখন দেখলাম উপরে সাদা কাপড় পরা একটা অশরীরী, বেশি বয়স না, 6 থেকে 7 বছর বয়স হবে, যেরকম বাচ্চা মেয়ে হয়, ফ্যাকাশে তার ধবধবে একটা শরীর, কিন্তু শাড়ি পরা সাদা রঙের। সে ওখানে বসে পা দুলাচ্ছে, হয়তো সে ওখান থেকে বসে বাথরুম করে দিয়েছে। আমি বুঝতে পারলাম না। আমি তখন ধমক দিয়ে, যেহেতুনিক আমার কাছে পইতে আছে, আর এর আগে আমি এরকম কোনো রকম ভৌতিক অভিজ্ঞতার শিকার হইনি, আমি সাথে সাথে বললাম, কে রে? হ্যাঁ, বদমাইশি হচ্ছে আমার সাথে। আমি যখন এরকম করে বলি, একটা মিনিটের মধ্যে সে ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আমার কিন্তু বুকের ভিতরে ভয় কিন্তু অনবরত কাজ করছে, কিন্তু আমি ওখান থেকে যাতে বেঁচে ফিরে আসতে পারি ওর সামনে আমি সাহস দেখাচ্ছি। তারপর কোনো রকমে সাইকেলটা যখন তুলে নিয়ে আমি সাইকেলে উঠে চালাবো, তখন আমি বুঝতে পারছি আমার সাইকেলটা রীতিমতো ভার হয়ে গেছে। শরীরের যত জোর আছে আমি সাইকেলকে টানার সেরকম চেষ্টা করি, কিন্তু সাইকেল এক দণ্ড এই দিক থেকে ওই দিক হচ্ছে না, না যাচ্ছে চাকা পেছনে না সামনে। যখন আমি তাকিয়ে দেখলাম, তখন আমি লক্ষ্য করলাম আমার সাইকেল যেখানে সেখানেই রয়েছে, কিন্তু আমার সাইকেলের পেছনে কেউ হাত দিয়ে টেনে ধরে রেখেছে। শুধু হাতটুকুনি দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে, কারণ রাস্তার ওখানটা চৌমাথায় বেশ অন্ধকার, কিন্তু শরীরটা দেখতে পাচ্ছি না, হাতটা কত বড় আমি সেটাও দেখতে পাচ্ছি না। আমি কোনো রকমে সাইকেল ওখান থেকে ফেলে, মানে আমি সাইকেল থেকে নেবে দৌড়াতে 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 মা কালীর নাম নিয়ে আমি তোমাদের বাড়ি পর্যন্ত আসি। আমি আজকের রাতটুকুনি, ভোর তো হতেই আসলো, আমি তোমাদের বাড়িতেই থাকবো, আমাকে একটা বালিশ আর মাদুর পেতে দাও। তখন আমার বন্ধুর বাবা শুনে বলছেন, ব্রাহ্মণ মশাই কি বলছেন, এ কি, আর আপনি শোবেন মাদুরে? এটা কখনোই হতে পারে না। তখন ব্রাহ্মণ মশাইকে ওপরের ঘরে নিয়ে গিয়ে নতুন চাদর পেতে একটা বালিশ দিয়ে ওনাকে শুতে দেওয়া হয়, উনি বিশ্রাম করেন। আমাদের পুজোর ওখানে প্রায় 30-32 জন আত্মীয় স্বজন ছিলেন। সবাই ওই কথাটাই আলোচনা করতে থাকে যে এটা কি হলো। ব্রাহ্মণ মশাইয়ের কাছে পইতে ছিল বলে ব্রাহ্মণ মশাই সেই যাত্রায় ফিরে আসে, নালে অন্য কোনো মানুষের সাথে হলে হয়তো আর আসতো না, কারণ যেটা দেখেছিল সেটা একটা অশরীরী, কোনো মতেই সে আর আসতো না। তার কাছে পইতে ছিল বলে সে কিন্তু বেঁচে যায়। আর তোমাদের দুটো ঘটনা বলবো বলেছিলাম, এই পরিপ্রেক্ষিতে আর একটা ঘটনা বলি। আমার একটা বন্ধু ছিল ব্রাহ্মণ, ব্যারাকপুর লাটবাগান নাম হয়তো অনেকেই শুনেছ। তার দাদা পুলিশে চাকরি করতেন। সেই বন্ধুটা প্রায় আমরা যেখানে থাকতাম ওখানে ওই বন্ধুটারও বন্ধু থাকতো, আসা যাওয়া করতো, রাস্তায় দেখা হতো, কথা বলতো। ওর মুখ থেকে একটা অভিজ্ঞতা শুনেছিলাম।
আমরা যেখানে থাকতাম ব্যারাকপুরে আগে ভাড়া থাকতাম, ওইখানে ওই বন্ধুটার বন্ধু থাকতো। তারা একদিন শীতের সময় পিকনিক করেছিল। পিকনিক করে রাতের বেলা মুরগির মাংস আর প্লেন ভাত খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে সে আমাদের ব্যারাকপুরে লাটবাগানে তার যে কোয়ার্টার রয়েছে, মানে যেখানে দাদা চাকরি করেন, কোয়ার্টার পান, তো ওখানেই মা, দু ভাই, দাদা বৌদি থাকতেন। তো উনি সেই বন্ধু যখন হেঁটে যায় বলে, আমার পেছনে আমি দেখছি একজন মেয়ে মানুষ আসছে হেঁটে। আমি বারবার যখন তাকাচ্ছি, কোনো সময় দেখছি সে আছে, কোনো সময় দেখছি সে নেই, আবার হেঁটে যাচ্ছি, কোনো সময় দেখছি সে আছে, কোনো সময় দেখছি সে নেই। কৌতূহল বশত বারবার পেছনে তাকাচ্ছি। যখন সেই আমি লাটবাগানের ভেতর থেকে আমার ঠিক কোয়ার্টারের আগে যখন আমি এসে পৌঁছই, ওখানটা বেশ আলোয় আলো, কারণ কোয়ার্টারের গেট ওখান থেকে শুরু হয়। গেটের কাছে প্রচণ্ড আলো। তখন আমি ওই গেটের কাছে দাঁড়িয়ে যখন পেছনে তাকাই, তখন দেখলাম কিছুই নেই। বলছে আমার যে কোয়ার্টার ছিল, মানে দাদার কোয়ার্টার, যখন আমি 4 তলায় চলে যাই সিঁড়ি দিয়ে 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 কোয়ার্টারটাও বলে অনেকে মারা গেছে, কোয়ার্টারটার বেশ গা ছমছম করতো, অনেকের করতো, কিন্তু কেউ কোনোদিন কিছু দেখেনি, কারোর সাথে কিছু হয়নি, কিন্তু গা ভার হয়ে যেত সন্ধেবেলা আমাবস্যা পূর্ণিমায়, মানে কিছু আছে তার অস্তিত্ব বোঝাতো, ভয় দেখাতো, কিন্তু কিছু দেখা দিত না। আমার বন্ধুটার নাম আমি এখানে নিলাম না, ও ব্রাহ্মণের ছেলে। বলে আমি যখন 4 তলায় গিয়ে আমার ঘরে ছোট্ট একটা ওর রুম ছিল, আর যেখানে মা শুতো একা আর দাদা বৌদি শুতো একটা রুমে। বলছে আমার রুমে যখন আমি রাতের বেলা গিয়ে শুয়ে আছি, তখন প্রচণ্ড আমার গরম লাগছে, শীতের সময় গরম লাগছে। তখন আমার বন্ধুটা ভাবে যে মনে হয় আমি ভয় পেয়েছি, এতটা রাস্তা আমি হেঁটে এসেছি, তার জন্য মনে হয় আমার এরকম মনে হচ্ছে, মানে গরমে ঘামছে। তখন সে পাখা না চালিয়ে তার একদম বিছানার সামনে একটা ছোট্ট জানালা ছিল, জানালাটা সে খোলে। জানালাটার কাছেই বিশাল বড়, মানে 4 তলা যদি সেই কোয়ার্টার হয়, 4 তলায় কোয়ার্টারে যদি সে পাশেই শুয়ে সজনা গাছ দেখতে পারে, তাহলে সজনা গাছটা কত বড় হতে পারে এটা তোমরা ধারণা করতেই পারো। সেই যে সজনা গাছটা এতটাই বড়, বলে আমি সজনা গাছের মধ্যে দেখছি একটা নতুন বিবাহিত বউ, যেরকম লাল জড়ি দেওয়া শাড়ি, মাথার মধ্যে টিকলি, এমনকি যেরকম বিয়ের বাঙালি মেয়েরা সাজে কলকা করে, সেই রকম বধূ, একদম নতুন বধূ সাজে সজনা গাছের ডালে একটা বউ বসে আছে। আমার বন্ধুটা ব্রাহ্মণ, ছেলেটা খুবই অনেস্ট, এখনো মাঝে মাঝে দেখা হয়। মানে ও আমাকে বলেছিল, ও আমাকে না সবাইকেই ঘটনাটা বলেছিল, আমিও শুনেছিলাম, যে ওই গাছটা তারপরে সকালবেলায় ও সবাইকে বলে, তো সবাই বলল যে সজনা গাছটা রাখার দরকার নেই। এমনিতে সজনা গাছে কিন্তু জিন বাস করে। অনেক পুরনো বাড়িতে পেছন ধারে যদি সজনা গাছ পড়ে থাকে আগাছালার মধ্যে, যেখানে যাওয়া আসা হয় না, বিশাল বড় ঝাগড়া সজনা গাছে কিন্তু জিন থাকে। এরকম ঘটনা আমার বাবার সাথেও ঘটেছে, অন্য একদিন নিয়ে আসবো। আজকে ঘটনা বেশি বড় করব না, আরও ঘটনা অনেক আছে, শুনতে চাইলে অবশ্যই বলো, কমেন্টে জানিয়ে দেবো। আচ্ছা, প্রথম ঘটনায় আমাদের যে ভাইয়ের নাম কি ছিল অবশ্যই বলবে, ঠিক আছে? ভাইয়ের নাম কি ছিল, আর ভাই থাকতো কোথায়, ঠিক আছে? চলো। এইবার আমরা কমেন্ট পড়ব, দেখি কালকে তোমরা কে কে কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, মানে কে কে ঘটনায় সুন্দর সুন্দর কমেন্ট করেছো। প্রথম সমীর মাইতি, তারপর সন্তুর দুনিয়া, টিনা আচারিয়া, হোয়াইট কিং বনু, রমা কর্মকার, তারপর পাপ্পু দে, তারপর রূপা দে, মৌ রয়, সন্তুর দুনিয়া, তারপর সুপর্ণা শীল, তারপরে অভিজিৎ দোলই,
তারপর মামুনি হালদার, অভিজিৎ দোলই, তারপরে টুকু সাবারওয়াল, টিনা আছারিয়া, সুপর্ণাদি, তারপর টিনা আছারিয়া, সমীর মাইতি, সন্তুর দুনিয়া, হোয়াইট কিং বনু, হোয়াইট কিং বনু, আবারও টুকু সাবারওয়াল, কিং কোপরা দুটো কমেন্ট করেছো। তারপরে সুজাতা দাস দিদিভাই, তারপরে রূপা দে, তারপরে চায়ন পাল, চায়ন না সরি সায়ন, সায়ন না চায়ন হবে আমি বুঝতে পারি না, চয়ন পাল, নো ওয়ান ভাই, অভিজিৎ দোলই, তারপর আমাদের আব্দুল হক ভাই, তারপরে টুকু সাবারওয়াল, শুভঙ্কর ঘোড়ই, চুমকি বিশ্বাস, পাপ্পু দে, ডলি বসু বলেছে দিদি আপনাকে খুব সুন্দর লাগছে আজকে। অবশ্য আপনি এমনিতেই খুব সুন্দরী, তাই নাকি? ও মাই গড, আমার খুব ভালো লাগে আপনাকে। লাভ ইউ দিদি, লাভ ইউ টু বনু। চলো, তারপরে শ্রাবণী ডেলি লাইভ, স্বপ্না বাঝাল দিদিভাই বহুদিন পর কোথায় ছিলে, সানি দাস, তারপরে ভাস্কর অধিকারী ভাই, প্রদীপ দাস, সুপর্ণাদি, মাই সিম্পল ভিলেজ, বাবা বোন কতদিন পর, অদিতি বোন কেমন আছো বোন জানিও অবশ্যই, পিন্টু ঘোষ, ভাস্কর অধিকারী, ডলি বসু, সন্ধিয়া মণ্ডল, বর্ষা সরকার, পরপর 3টে কমেন্ট করেছো, রাজা মল্লিক, আবারও বর্ষা বলেছো লাভ ইউ টু বনু, বর্ষা সরকার, সুমনা ভট্টাচারিয়া, তারপরে কৌশিকী ঘোষ, আবারও বর্ষা কমেন্ট করেছো, রেশমি ভট্টাচারিয়া, তারপর ভাস্কর ভাই, তারপরে কমেন্ট করেছো টুকাই বেরা দিদি ভাই, পরপর কমেন্ট করেছো দুটো, সঞ্জীব দাস, তারপরে সন্ধিয়া মণ্ডল, টুকাই বেরা দিদি ভাই, তারপরে এই নামটা কার, আচ্ছা সুমন, তারপর সুমন কমেন্ট করেছো, সুমন রিমি, তারপর বিদিশা সরকার, তারপরে শামিমা সামরোস, গৌরী দে, পিঙ্কি খাতুন, সুজাতা দাস, নীলিমা সিং, চন্দনা গোপে, মধুমিতা মাইতি, পম্পা রয়, তারপরে মিম কমেন্ট করেছো রেশমি ভট্টাচারিয়া, রেশমি ব্যানার্জি, অ্যাঞ্জেলিনা সোরেন, চৈতালি ধারা, সৌরভ দে, রত্না সরকার, তারপরে স্বপ্না বাসু, লুকিং প্রীতি, মাই সিস্টার, অনেক অনেক ভালোবাসা নিও স্বপ্না বাসু, তারপরে চন্দ্রানী পাল, জয়শ্রী ঘোষ, সোমা দাস পরিবার থেকে, তারপর ইয়োর পণ্যা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই রাখবো, কারণ একটু বাইরে ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, যেতে হবে। লাভ ইউ অল, গুড নাইট, টাটা।